এটা ঠিক 2013 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি হয়। সেই চুক্তি যখন হয়েছিল তখন নিঃসন্দেহে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এই চুক্তিতে আলটিমেটলি ভারত এবং বাংলাদেশের ভিতরে যারা অনুপ্রবেশ করে ফেলেন সেই অনুপ্রবেশকারীদের জন্য এই চুক্তিকে মান্যতা দিয়েছিলেন দুই দেশের সরকার। কি ছিল এই প্রত্যর্পণ চুক্তিতে? এই 2013 সালের প্রত্যর্পণ যে চুক্তি হয়েছিল তাতে লেখা আছে, কেউ যদি ভারত থেকে বাংলাদেশে গিয়ে আশ্রয় নেন তাহলে বাংলাদেশের সরকার সেই ব্যক্তিকে ভারতের হাতে তুলে দিতে বাধ্য, এবং কেউ যদি বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নেন তাহলে ভারত সরকারও বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য। কখন? যখন সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো আইন প্রক্রিয়া চলছে, যখন সেই ব্যক্তির বিরুদ্ধে আদালতে বিভিন্ন তথ্য প্রমাণ নিয়ে আসা হয়েছে, যখন সেই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন পরোয়ানা জারি করা হয়েছে, কিংবা যখন সেই ব্যক্তির বিরুদ্ধে ন্যূনতম 1 বছরের সাজা হয়েছে। এই ধরনের কেসেই আপনারা এই রকম চুক্তির বৈধতা দুই দেশকেই দিতে হবে, এই রকম একটা বিষয় কিন্তু এই চুক্তিতে লেখা হয়েছে। কিন্তু এই চুক্তিতে আরো অনেক কথাও লেখা হয়েছে যা আমি আপনাদের পড়ে শোনাবো। পরবর্তীকালে কোন ধরনের ব্যক্তির বিরুদ্ধে এই চুক্তি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে? যারা খুনের দায়ে অভিযুক্ত, যারা হত্যার সঙ্গে জড়িত, যারা বিভিন্ন হামলার সঙ্গে জড়িত, যারা বিস্ফোরণের সঙ্গে জড়িত, যারা অপহরণের সঙ্গে জড়িত এবং যারা হত্যায় উস্কানি দিয়েছেন এরকম কাজে যুক্ত, এই রকম ব্যক্তিদের বিরুদ্ধেই এই চুক্তি কিন্তু বলবৎ হতে পারে। পাশাপাশি এও লেখা আছে, যদি কেউ নির্যাতনের দায়ে অভিযুক্ত হয় তাদের বিরুদ্ধেই কিন্তু এই চুক্তি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হারে চলতে পারে। কিন্তু যদি এই ধরনের বিচার প্রক্রিয়া নির্দিষ্ট দেশেই হয়, অর্থাৎ এক ব্যক্তি যে দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন সেই ব্যক্তির বিরুদ্ধে সেই দেশেই যদি আইন প্রক্রিয়া চালানো সম্ভব হয়, তাহলে কোনোভাবেই সেই দেশটি অন্য দেশের হাতে সেই ব্যক্তিকে তুলে দিতে পারে না। অর্থাৎ আমি যদি বাংলাদেশে গিয়ে আশ্রয় নিই এবং আমার বিরুদ্ধে বাংলাদেশেও যদি একই রকম কিছু আইন থাকে, তাহলে বাংলাদেশ সরকার আমাকে ভারতের হাতে তুলে দিতে বাধ্য নয়। এই চুক্তিতে একাধিক জায়গায় আরো কিছু কথাও লেখা আছে যে ব্যক্তি অন্য দেশে আশ্রয় নেবেন, যদি সেই দেশে সরকার মনে করে সেই ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধিমূলক কোনো ষড়যন্ত্র আছে, তাহলে কোনোভাবেই সেই ব্যক্তিকে অন্য দেশের হাতে তুলে দিতে বাধ্য নয়। কিংবা যদি সেই সরকার মনে করে কোনো ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছাকৃত অসৎ উদ্দেশ্যে কোনো মামলা দেওয়া হয়েছে, তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তিকে তার নিজের দেশে ফিরিয়ে দিতে বাধ্য নয় বিপরীত দেশটি। এই চুক্তির 8 নম্বর অনুচ্ছেদে আরো কিছু কথা লেখা আছে। পরিষ্কারভাবে লেখা আছে, যদি কোনো অপরাধীর বিরুদ্ধে সৎ উদ্দেশ্যে মামলা না করে কোনো সরকার বা কোনো আইন আদালত, তাহলে সেই ব্যক্তিকে কখনোই অন্য দেশে ফিরিয়ে দিতে বাধ্য নয়। এবার প্রশ্ন হলো, শেখ হাসিনার বিরুদ্ধে কি বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সৎ উদ্দেশ্যেই মামলা করেছেন? এখানেই হয়েছে যাবতীয় প্রশ্ন। এই চুক্তিতে আরো কিছু কথা লেখা আছে, কোনো রাজনৈতিক অভিসন্ধিমূলক যদি কোনো ষড়যন্ত্র থাকে কোনো মামলার জন্য, তাহলে কিন্তু ভারত সরকার কখনোই বাংলাদেশের হাতে কোনো ব্যক্তিকে ফিরিয়ে দিতে বাধ্য নয়। এখানেই প্রশ্ন উঠছে, হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে তার পিছনে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই? ভারত সরকার কিন্তু নিঃসন্দেহে এই পার্টিকুলার ক্লজটা দেখিয়ে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য নয়। ভারত সরকার বলতেই পারে, হাসিনা শুধু নয়, যেখানে সাকিব আল হাসানের মতো যিনি এই হত্যাকাণ্ডের সময় দেশেই ছিলেন না তার বিরুদ্ধেও যখন মামলা দেওয়া হয়েছে, তাহলে পুরো বিষয়টাই রাজনৈতিক অভিসন্ধিমূলক এবং অসৎ উদ্দেশ্যে নেওয়া। শুধু তাই নয়, বাংলাদেশে শেখ হাসিনা ভারতে চলে আসার পর যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাগুলোকেও কিন্তু হাতিয়ার করতে পারে ভারত। আপনারা জানেন, বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে যখন অ্যারেস্ট করা হয় আদালত চত্বরে, তাকে হেনস্থার সম্মুখীন হতে হয়। শুধু শিক্ষামন্ত্রী নয়, বাংলাদেশের প্রাক্তন আইনমন্ত্রী, প্রাক্তন বিচারপতি, তাদের যখন বিভিন্ন ক্ষেত্রে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে মামলা দিয়ে, তখন কিন্তু আদালত চত্বর উত্তাপ এবং উত্তাল হয়েছিল। যদি রাজনৈতিক অভিসন্ধি না থাকতো
তাও যদি সৎ উদ্দেশ্য না থাকতো তাহলে কিন্তু নিঃসন্দেহে এই আদালত চত্বর উত্তাপ হওয়ার পেছনে কিন্তু কোনো কারণ থাকতো না। নাম্বার 2, যে কারণটা আমার সব থেকে বেশি উল্লেখযোগ্য মনে হচ্ছে, যখন ইউনূসের সরকার আসে তখন ইউনূসের সরকারের যে আইন পরিষদ, বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলা মামলাকেই খারিজ করে দেয়। ফলে হাসিনা যদি কাউকে জোরপূর্বক কাউকে মামলা দিয়ে যদি ভুল করে থাকেন, তাহলে যার বিরুদ্ধে হওয়া মামলা নিজেই বেঁচে গেলেন এই মামলা থেকে প্রত্যাহার করে নেওয়ার যে স্বাধীনতা বা স্বাধীনচেতা মনোভাব এই সরকার দেখালো, তাহলে কিন্তু এই দুটোই কিন্তু অপরাধী। বিচার প্রক্রিয়া এমন একটা বিষয়, যদি আপনার বিরুদ্ধে আইনত কোনো ধারা ইমপ্লিমেন্ট হয় তাহলে আইনের মাধ্যমেই আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। স্বৈরাচারী বা নিজের ইচ্ছা মতো কোনো সিদ্ধান্ত কিন্তু আমি নিতে পারি না। ভারত সরকার কিন্তু এই রাজনৈতিক অভিসন্ধি, এই কারণটি যদি দেখানো হয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যতই মামলা হোক ভারত কিন্তু হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য নয়। শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে তা নিঃসন্দেহে 13ই আগস্ট হয়েছে যে মামলা হয়েছে গুলি চালানোর একটা অভিযোগ, 14ই আগস্ট হয়েছে অপহরণের মতো অভিযোগ, 15ই আগস্ট হয়েছে হত্যা, নির্যাতন এবং গণহত্যার একটা অভিযোগ, এবং এই কদিনে প্রায় 19 থেকে 25টার কাছাকাছি মামলা শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হয়েছে। এত মামলা দেওয়া হয়েছে যে কেউ সরকারিভাবে কোনো হিসাবই রাখতে পারছেন না। সবটাই কি রাজনৈতিক অভিসন্ধিমূলক মামলা? এই প্রশ্ন কিন্তু তুলতে শুরু করেছে ভারতবর্ষের একাধিক শিক্ষাবিদ এবং আইনজ্ঞরাও। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক আছে সেখান থেকে দাঁড়িয়ে এই প্রশ্ন করা হচ্ছে যে বাংলাদেশ কি সত্যি হাসিনাকে ফেরত চাইবে? আমার কিন্তু মনে হচ্ছে নয়। কারণ বাংলাদেশ এখন হাসিনাকে ফেরত চাইলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক সরকারিভাবে ফেরত চাইলে তা কিন্তু বিঘ্নিত হতে পারে। যতই বাংলাদেশিরা বা উপদেষ্টারা ভারত বিরোধী কথা বলুক, সরকারি জায়গায় সম্পর্ক কিন্তু কখনোই নষ্ট করতে চাইবে না বাংলাদেশ। কারণ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং একাধিক ক্ষেত্রে বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা দুই দেশের উন্নতি কিন্তু সহায়তা করছে। ভারত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে যদি সরকারি কোনো অনুরোধ আসে তাহলে কি ভারত রাখবে? এখানেও আমার উত্তর মনে হচ্ছে না। কারণটা দুটো, কারণ ভারত কোনোভাবেই মনে করে না এই সরকারটি নির্বাচিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি? এদের কাজ হলো আইন শৃঙ্খলাকে ঠিকভাবে নিয়ন্ত্রণে এনে নির্বাচন অনুষ্ঠিত করা। পরবর্তীকালে যে সরকার আসবে সেই সরকারের সাথে ভারতের কাজ হবে চুটিয়ে ভবিষ্যতের একটা রূপরেখা তৈরি করা। তাই অন্তর্বর্তীকালীন সরকারে যে সরকারের কোনো সরকারি বৈধতা নেই নির্বাচনের মাধ্যমে আসা, তাদেরকে মান্যতা ভারত সরকার দেবে নাকি, এটাই আমার কাছে একটা বড় প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটার প্রেক্ষাপট অনেক বড়। ভারত যদি খারাপ সময় তার বন্ধুর হাত ছেড়ে দেয় তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো বিদেশি শক্তির ভারতকে আর ভরসা করবে না। অর্থাৎ শেখ হাসিনার খারাপ সময় যে শেখ হাসিনা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করেছিলেন সেই 1975 সাল থেকে, তাকে শত্রুপক্ষের হাতে তুলে দেবে, তাহলে ভবিষ্যতেও কিন্তু কোনো বিদেশি শক্তি ভারতকে আর ভরসা করবে না। এত সব কারণ বিশ্লেষণ করে আমার মনে হচ্ছে প্রত্যাবর্তন যে চুক্তি আছে সেই চুক্তি মেনেই ভারত বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিতে বাধ্য নয়। পাশাপাশি কূটনৈতিকভাবে যদি রাজনৈতিক পরিমণ্ডল দেখেন, বাংলাদেশও যে সরকারিভাবে শেখ হাসিনাকে চাইবেন এই বিশ্বাস আমি অন্তত এই পরিস্থিতিতে করছি না। এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার ভারতের হাতে বাংলাদেশকে বা ভারতের হাত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে অনুরোধও করেন, ভারতও কিন্তু সেই অনুরোধকে যে মান্যতা দেবে সেই পরিকল্পনাও আমার মনে হয় না ভারতের আছে। তবে শেখ হাসিনার ভবিষ্যৎ কি সে তো সময় বলবে। কিন্তু এটাও বাস্তব, শেখ হাসিনাকে ভারতবর্ষে জায়গা দিয়ে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ভারতও কিন্তু একটু দীর্ঘায়িত করে ফেলছে প্রসেসটা। ইমিডিয়েটলি থার্ড মানে তৃতীয় কোনো শক্তির হাতে, দেশের হাতে, আরব হতে পারে বা ইউরোপের কোনো সেফ জায়গায় কিন্তু হাসিনাকে পাঠানোর ব্যবস্থা করতে হবে ভারত সরকারকেও। না হলে কিন্তু রাজনৈতিক জল্পনা বা এই সমীকরণ একটু কঠিন থেকে কঠিনতর বা জটিল থেকে জটিলতর জায়গায় পৌঁছাতে চলেছে। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে আমাদের জানাবেন। ধন্যবাদ।